আমাদের ব্যাংক জব কোর্স 2025-এ ভর্তি চলছে। আর্লি বার্ড অফারে প্রথম 200 জনের জন্য থাকছে 25% ডিসকাউন্ট। ভর্তি হতে টেলিগ্রাম অথবা আমাদের ফেসবুক পেজে যোগাযোগ করুন। আসসালামু আলাইকুম সবাইকে। আমরা আজকে একটা স্পেশাল লাইভে আসছি কোনো প্রকার পূর্ব ঘোষণা ছাড়াই। আজকে আমরা বাংলাদেশ ব্যাংকে সদ্য নিয়োগপ্রাপ্ত বলবো আমি, কারণ হচ্ছে তাদের অফার লেটার ইস্যু হয়ে গেছে। তো আমাদের সদ্য নিয়োগপ্রাপ্ত আমাদের সীমান্ত দাস, যিনি বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক পরীক্ষায় তৃতীয় হয়েছিলেন সর্বশেষ পরীক্ষায়, তারা ইনশাল্লাহ জয়েন করতেছেন ফেব্রুয়ারি 23 তারিখ। তো তার জার্নিটা সম্পর্কে আমরা জানবো। আমাদের ভিক্টরস আপনারা জানেন আগে থেকে পডকাস্ট চলতো, মাঝখানে অনেকদিন আমরা আসিনি। আলহামদুলিল্লাহ আজকে আবার চলে আসলাম। তো আজকে সীমান্তর সাথে করা আড্ডা হবে। সীমান্ত, কি অবস্থা, কেমন আছো তুমি? এই তো ভাই আছি ভালোই, আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। সীমান্ত আমার ভার্সিটির ছোট ভাই, সীমান্তকে আগে থেকেই চিনি। তো সীমান্তর সাথে জার্নিটা আসলে অনেক দিনের। সীমান্তর মুখ থেকে শুনবো তার জার্নিটা আসলে কিরকম ছিল, চড়াই উতরাই গুলো, হ্যাঁ, এবং হচ্ছে সে কিভাবে হচ্ছে আলটিমেটলি খুব অল্প বয়সে, খুব বেশি সময় হয়নি সে পাস করেছে, খুব অল্প সময়ের ভিতরেই সে কিভাবে বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট জব, ঠিক আছে, সবার ড্রিম জব বলা যায়, সেরকম একটা জব কিভাবে ক্র্যাক করলো সেটা আজকে তার মুখ থেকে আমরা শুনবো। তো শুরুতেই সীমান্ত, তোমার কাছ থেকে আমরা শুনতে চাচ্ছি যে তোমার হচ্ছে সংক্ষিপ্ত পরিচয়টা তুমি দিবা। আমার সংক্ষিপ্ত পরিচয় বলতে আমার স্কুল জীবন আসলে নরসিংদীর মাধবদী ইনস্টিটিউশন, সেটি আমি ওখান থেকে এসএসসি দেই। এরপর ঢাকা নটরডেম কলেজ থেকে হচ্ছে এইচএসসি পাশ করি। দেন আমি বুয়েটে এনরোল হই। বুয়েটে সিভিল ইঞ্জিনিয়ারিং এ আমি বিএসসি কমপ্লিট করি 2023 সালে। আমার এইচএসসি ব্যাচ 2017, 2023-এর মে মাসে আমি বুয়েট থেকে পাশ করি। এরপরই আসলে সরকারি চাকরির প্রিপারেশন শুরু করা, ওখান থেকে আস্তে আস্তে ধাপে ধাপে। আচ্ছা, থ্যাংক ইউ। তো আমরা তার হচ্ছে মোটামুটি আমরা পরিচয়টা হচ্ছে শুনে নিলাম। এখন সীমান্তর কাছে আমরা জেনে নেব যে তার পাশ করার পরে, পাশ করেছে কবে এবং পাশ করার পরে এই চাকরি পাওয়া পর্যন্ত যে তার জার্নিটা, এই জার্নিটা সম্পর্কে আমরা একটু জানতে চাই সীমান্তর কাছে। ভাই আমি পাশ করি 2023 সালের মে মাসে। এরপর থেকে আসলে সরকারি চাকরির প্রিপারেশন শুরু করি। সবার মতো প্রথমেই টার্গেট ছিল মানে বিসিএস রিলেটেড প্রিপারেশন শুরু করি। তো সেই সূত্রে আসলে বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান সব দিক থেকে আসলে প্রিপারেশনটা শুরু করা হয়। তো আমরা পাশ করার 1 মাসের মধ্যে হচ্ছে বাংলাদেশ ব্যাংকের সার্কুলারটা পাই, আমার যতটুকু মনে আছে। তো যেহেতু ওই পরীক্ষাটা খুব দ্রুতই হয়ে যাবে এরকম একটা টাইমলাইন আমরা আগেই পেয়েছিলাম সিনিয়রদের কাছ থেকে, তো এই জন্য তখন বাংলাদেশ ব্যাংকের এই অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরের পরীক্ষার দিকে আসলে সুইচ করি। যে বিসিএস এর প্রিপারেশন চলছে কিন্তু প্যারালালি বাংলাদেশ ব্যাংকের পরীক্ষাটার দিকে একটু স্পেশালি আমি ফোকাস দিতে চাই। তো তখন থেকে আসলে এই বাংলাদেশ ব্যাংকের রিলেটেড প্রিপারেশনটায় আরো বেশি জোর দিই। তখনই আসলে আমাদের, আমি যেহেতু বুয়েট থেকে পাশ করেছি, তো আমাদের বুয়েটের গ্রুপগুলোতে চোখ রাখতাম আর কি, যে প্রিপারেশন রিলেটেড বড় ভাইরা বা সমসাময়িক যারা আছে কিভাবে পড়াশোনা করছে। তখন মাহিন ভাইয়েরই একটা পোস্ট সামনে আসে যে মাহিন ভাই এবং আরো কয়েকজন ভাই মিলে ভিক্টরস এই প্ল্যাটফর্মটা শুরু হচ্ছে এবং শুধুমাত্র বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালককে কেন্দ্র করেই। তো তখনই আসলে ডিসিশন নেই, যেহেতু নিজের ভার্সিটির বড় ভাই আছে এবং আশেপাশে বাকি সবাই খুবই অভিজ্ঞ, অনেকগুলো সরকারি চাকরি ক্র্যাক করা যারা আছেন, তো তখন ডিসিশন নেই যে তাহলে ভিক্টরস এর সাথেই হচ্ছে প্রিপারেশনটা শুরু করি। যেহেতু আমি সদ্য পাশ করা, তো আসলে চাকরির প্রিপারেশনের তো কোনো কুল কিনারা নাই, মহাসমুদ্র। তো আসলে কোনো একটা প্ল্যাটফর্মে যদি না থাকি, আমি আসলে কোথা থেকে শুরু করব, কোথায় শেষ করব, বা কোন জিনিসটা কতটুকু পড়বো, যেহেতু সময় কম ছিল আমার কাছে আসলে কনসাইজ পড়াটা বেশি গুরুত্বপূর্ণ ছিল। এরপর আসলে ভিক্টরসে এনরোল হই এবং রেগুলার ক্লাস, এক্সাম এগুলাতে অ্যাটেন্ড করার চেষ্টা করি এবং প্রিলি পরীক্ষা পর্যন্ত আমার যতটুকু মনে পড়ে, প্রিলি পরীক্ষা পর্যন্ত আমি খুব অ্যাটেন্টিভলি এই ভিক্টরসের রুটিন এবং তাদের দেওয়া পিডিএফ এইগুলো ফলো করি, ভিক্টরসের ক্লাসগুলো করার চেষ্টা করি। এই রিলেটেড প্রিপারেশন নিয়েই আমি প্রিলিমিনারি উতরে যাই।
আমার যতটুকু মনে পড়ে আমি মাহিন ভাইকে মেসেজ দিয়েছিলাম যে প্রিলি উত্তীর্ণ হওয়ার পিছনে পুরোপুরি ক্রেডিটই হচ্ছে ভিক্টরস এর, কারণ ভিক্টরস এর ওই পিডিএফ বা ক্লাস ছাড়া আমি আসলে ওই মানে রেগুলার যে বইগুলো অ্যাডমিশনের, আপনারা সবাই জানেন যে এগুলো আসলে অনেক বড় বড় বই হয়, যে কোনো একটা সাবজেক্টের বই শেষ করতে অনেক দিন সময় লাগে। তো আমি পাশ করার 4-5 মাসের মধ্যে যেহেতু প্রিলিমিনারি পরীক্ষা হয়েছে এবং রিটেনটাও পরের মাসে মানে অক্টোবরে প্রিলিমিনারি হয় এবং নভেম্বরের 17 তারিখে হচ্ছে রিটেন হয়ে যায়। তো এই অল্প সময়ের মধ্যে তো আসলে এত বড় বই শেষ করা কোনোভাবেই সম্ভব না। তো প্রিলি পর্যন্ত আমি আসলে প্রথমে স্টেপ বাই স্টেপ ফোকাস করছি, যে প্রথমবারে তো প্রিলিতে টিকা হয়তো সম্ভব হবে না, তো প্রিলি পর্যন্ত আসলে প্রিপারেশনটা নেই, পরেরটা পরে দেখা যাবে। তো প্রিলি পর্যন্তই প্রথম প্রিপারেশন নিয়েছি এবং প্রিলির পরে হচ্ছে আমি একটা ছোটখাটো কনস্ট্রাকশন ফার্মে জয়েনও করে ফেলি। যে প্রিলি দিয়েছি কিন্তু প্রিলিতে মনে হয় না আসবে, প্রথমবারে কি আর হবে। তো চাকরি একটা পাইছি, জয়েন করে ফেলি আর কি। নভেম্বরের 1 তারিখে জয়েন করি এবং প্রিলি রেজাল্ট মনে হয় 3-4 তারিখের দিকে বা এরকম একটা সময়, বা হয়তো কয়েকদিন এদিক সেদিক হবে না, তখন রেজাল্টটা দেয় আর কি। অক্টোবর লাস্টের দিকে রিটেন রেজাল্টটা দেয়, আর নভেম্বরের 1 তারিখ আমার জয়েনিং ছিল প্রাইভেট সেই চাকরিতে। এবং খুবই অল্প সময়, মানে আমার তখন ডিসিশন নিতে হবে যে আমি কি প্রাইভেট চাকরিতে ঢুকবো না বাংলাদেশ ব্যাংকের রিটেনের জন্য ফাইটটা দিব। খুবই অল্প সময়, আমার প্রিপারেশন এরকম নাই। তখন মাইন ভাইয়ের সাথেও কথা হয়েছে যে আমি আসলে মানে তখন কি করব, যে চাকরি একটা পাইছি এটা ছেড়ে দিব, কারণ বাংলাদেশ ব্যাংকে হবে কি হবে না এটা তো একটা আনসার্টেন যায়। তো তখন ডেডিকেটেডলি ভিক্টরস তখন হচ্ছে রিটেনের প্রিপারেশন নিয়ে হচ্ছে ক্লাসগুলো শুরু করে, এবং সবাই জানেন ফোকাস রাইটিং, আর্গুমেন্ট, এগুলোই তো রিটেনের মূল ভিত্তি, প্রচুর মার্কস ক্যারি করে। তো তখন হচ্ছে শুরু করি রিটেনের প্রিপারেশন, এবং এই চাকরিতে 2 দিন যাওয়ার পরে আমি আসলে ছেড়ে দিই যে ওই চাকরিতে আমি যদি কন্টিনিউ করি ওই 17 তারিখ পর্যন্ত আমার হাতে যে 13-14 দিন সময় আছে, ওই সময়টাও আমি আসলে মনে হচ্ছিল যে হারাবো। যদি আমি এই চাকরিতে যাই তাহলে রিটেনের প্রিপারেশন আমি একদমই নিতে পারবো না। তো একটা গ্যাম্বলিং টাইপের খেলি যে চাকরি পরে হয়তো আবার পাবো, বেসরকারি চাকরি তো, বাংলাদেশ ব্যাংক যেহেতু একটা ড্রিম, সেটার জন্যই হচ্ছে ড্রাইভ দিই। তো তখন ওই 13-14 দিন হচ্ছে প্রপারলি ভিক্টরস এর ক্লাস গুলাতে বসে থাকতাম, ভাইয়েরা কি বলতেছে ওগুলা শুনে একটু মাথায় রাখার চেষ্টা করতাম, যেহেতু পড়ে তো কুলানো যাবে না 13-14 দিন মাত্র। তো ক্লাসের রেকর্ড গুলো শুনে শুনে কি বলতেছে ওগুলো একটু মাথায় রাখা, আর হচ্ছে হট টপিক যেগুলো আছে ওগুলো নিয়ে হচ্ছে মানে রেগুলার গ্রুপে শেয়ার হচ্ছেই, একটার পর একটা পিডিএফ, ওগুলা ঘাটাঘাটি করতেছি, ইম্পর্টেন্ট মনে হলে প্রিন্ট আউট দিয়ে দাগায় রাখতেছি। এইভাবে আর কি একটা রিটেনের প্রিপারেশনটা অ্যাকুমুলেট করা ট্রাই করি। ম্যাথে বেসিকটা একটু শক্ত থাকাতে সুবিধা হয়েছে, ম্যাথে 5টাতে 5টাই কারেক্ট করতে পারছি। ম্যাথে ভিক্টরস থেকে নানা রকম শিট দেওয়া ছিল, তো ওইগুলাই ওইখান থেকে আমি টাইপ গুলা কভার করতে পারছি, যে কি কি টাইপের পরীক্ষা আসতে পারে ওই শিট গুলো থেকে আমি এক নজর দেখে ম্যাথটা কভার করতে পারছি। আর ফোকাস রাইটিং, আর্গুমেন্ট, এগুলো হচ্ছে ভিক্টরস এ ক্লাস হয়েছে, পিডিএফ দিছে প্রচুর, এবং সমসাময়িক যে টপিক গুলো ছিল সবগুলো অ্যাকুমুলেট করে, যেহেতু সময় কম ছিল, তো আমি আসলে ওই তথ্য মুখস্থ করা বা কোটেশন মুখস্থ করা ওগুলোর পিছনে একদমই টাইম দিতে পারি নাই। তো আমি চেষ্টা করতেছিলাম যে ওভারঅল যে কোয়ালিটিটা আছে কন্টেন্টের ওইটাকে যতটুকু ডেভেলপ রাখা যায়, এটাই আমার পরীক্ষার হল পর্যন্ত চেষ্টা ছিল। তো সৃষ্টিকর্তার কৃপায় সেই চেষ্টা কাজে দিয়েছে, আর রিটেনও ভালোভাবেই দেই। তারপর তো একটা লম্বা সময় অপেক্ষা করা লাগছে ভাইবার আগ পর্যন্ত। এই হচ্ছে আমার রিটেন পর্যন্ত জার্নি। আচ্ছা, সীমান্ত আসলে সব ক্রেডিট এদিকে দিয়ে দিচ্ছে, বিষয়টা একটু উদ্বাস উদ্বাস হয়ে গেল। তাও আমি বলি আমাদের আমাদের পক্ষে আসলে যতটা সম্ভব আমরা করেছি, বাট সীমান্ত অবভিয়াসলি একটা ভালো বেসিক নিয়ে এসেছিল। সবচেয়ে বড় কথা সীমান্ত যে ভালো জিনিসটা ছিল সে প্রতিটা ক্লাস আসলে করার চেষ্টা করতো, এবং হচ্ছে প্রতিটা এক্সাম সাধারণত মিস যেত না। এবং এক্সামে যে আমরা রিমার্কস গুলো দিতাম যে ভাই তোমার এই জায়গায় সমস্যা, এটা একটু ভালো করতে পারো, বা ওই টুকটাক হচ্ছে আমরা যে গাইডেন্স দিতে ফোকাস লেখার এই কয়েকটা প্যারা তুমি ফোকাসটা লিখবা, আর্গুমেন্ট লেখার ক্ষেত্রে এগুলো ফলো করবা, এগুলা হচ্ছে সে হার্ড এন্ড সোল হচ্ছে ট্রাই করছে। ক্লাস ওর আগে থেকেই বেসিক হয়তো ভালো ছিল বলে আমি মনে করি, সেই কারণে আসলে তার পক্ষে আসলে বাংলাদেশ ব্যাংকে তৃতীয় হওয়া পসিবল হয়েছে। এটির মতো একটা প্রায় 1.5 লাখ মানুষের পরীক্ষায় 100 জন নিবে, সেই জায়গায় হচ্ছে তৃতীয় হওয়া তার থাকার কথা না। তো এর পুরা ক্রেডিট হচ্ছে সীমান্তর নিজের।
আমরা আর কি জাস্ট রাস্তা দেখাই দিচ্ছি ভাই, এই বরাবর দৌড় দাও, কিন্তু সীমান্ত নিজে ওই জায়গার জন্য যথেষ্ট পরিশ্রম করছে, যথেষ্ট প্র্যাকটিস করেছে বলে ওই জায়গাটাতে আলহামদুলিল্লাহ সীমান্ত এই পর্যন্ত যেতে পারছে। তো সীমান্তর কাছে আমরা জেনে নিতে চাই তোমার হচ্ছে সাবজেক্ট ভিত্তিক যে প্রিপারেশন গুলো তুমি নিয়েছো, হ্যাঁ, তো এই জিনিসটা হচ্ছে আমাদের সাথে একটু শেয়ার করো, মানে বিভিন্ন বাংলা ইংলিশ বা কোন জায়গায় তোমার স্ট্রং পয়েন্ট ছিল, কিভাবে কোনটা উইক জোন ছিল, এই জিনিসটা যদি আমাদের সাথে একটু শেয়ার করতাম। ভাই সাবজেক্ট ভিত্তিক প্রিপারেশন বলতে প্রথমেই হচ্ছে ম্যাথটাকে আমি হচ্ছে গুরুত্ব দিছি, যে যেহেতু আমার ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড, সো ম্যাথে অল্প একটু এফোর্ট দিলেই হয়তোবা ভালো করতে পারবো, এরকম একটা বিশ্বাস থেকে আগে হচ্ছে ম্যাথটাকে জোর দিছি, যে প্রিলিমিনারি হোক বা রিটেন, ম্যাথে যাতে ফুল মার্কসটা আমি ক্যারি করতে পারি। এবং আমাদের প্রিলিমিনারি পরীক্ষা আমার যতটুকু মনে আছে যে প্রশ্ন ভালোই হার্ড হয়েছিল এবং কাট মার্কস অনেক কমে গেছিল। তো সেখানে আমার মনে আছে যে সবগুলা এমসিকিউ দাগানোর পরে লাস্টে ম্যাথের কয়েকটা এমসিকিউ ছিল, এবং ওগুলা অনেক ট্রাই করে উইদিন টাইম আমি মিলাইতে পারছিলাম বলেই মনে হয় যে প্রিলিতে কাটমার্কটা আসলে পার করতে পারছি। তো আমার প্রিলিতে উচ্চারণের পিছনে ম্যাথের একটা অনেক বড় ভূমিকা ছিল, কারণ ম্যাথের কিছু প্রশ্ন আসলেই অনেক কঠিন আসছিল এবং ওগুলো ওই পরীক্ষার ওই টাইমের মধ্যে বসে মিলাইতে পারার কারণে আমার মনে হয় যে প্লেটে উঠাইতে পারছি। সো ম্যাথের শুরু থেকেই গুরুত্ব ছিল। ম্যাথ আমি একদম হার্ড এন্ড সোল ট্রাই করছি যাতে কাভার করা যায়। এর পাশাপাশি রিটেনের জন্য যে ফোকাস রাইটিং এবং আর্গুমেন্ট, এই দুইটার জন্য আমি বলবো যে আমি হচ্ছে একটা বই ফলো করতাম, ইউনিক পাবলিকেশনস এর একটা ফোকাস রাইটিং আর্গুমেন্ট এগুলো ছিল, ওই বইয়ের লেখাগুলো পড়তাম। পাশাপাশি হচ্ছে নিউজ পেপার গুলো পড়তাম, নিউজ পেপারের সম্পাদকীয় পেজ বা অর্থ বাণিজ্য রিলেটেড পেজ গুলোতে প্রতিনিয়তই নানা রকম আপডেট আসতে থাকে, ওগুলা পরে হচ্ছে ছোট ছোট একটু নোট নেওয়ার চেষ্টা করতাম। পাশাপাশি ভিক্টরস থেকে যে পিডিএফ গুলা দিত, সেই পিডিএফ গুলা হচ্ছে ফলো করার চেষ্টা করতাম। এই তিনটা সোর্স থেকে আমি বলবো যে রিটেনের এই ফোকাস রাইটিং বা আর্গুমেন্ট এই রিলেটেড প্রিপারেশনটা আমি এই তিনটা সোর্স থেকে নিছি। আর এর পাশাপাশি সাধারণ জ্ঞানের জন্য হচ্ছে প্রথমে ট্রাই করতেছিলাম একদম বিসিএস এর যে সিলেবাস সেটা ফলো করার জন্য, কিন্তু এটা অনেক বড়। কয়েকদিন আগানোর পরে বুঝতে পারি যে এটা আসলে অনেক বড়, ওইটা ফলো করা আসলে সম্ভব হবে না। তো এরপরে হচ্ছে আমি আসলে সুইচ করি, যে কোচিং থেকে যে পিডিএফ গুলো দিবে ইম্পর্টেন্ট ব্যাংকের ভর্তি পরীক্ষায় বিগত বছরগুলোতে এসেছে চাকরির পরীক্ষায়, সেইগুলোই শুধু ফলো করার চেষ্টা করি, প্রিপারেশনটাকে একটু কনসাইজ করে। আর বাংলার ক্ষেত্রে আমি বিসিএস এর প্রিপারেশন যে শুরু করেছিলাম পাশ করার পর, তখন আমি আসলে বাংলাটাই শুরু করেছিলাম। তো বাংলাটা আমার অনেক দূর আগানো ছিল বিসিএস এর প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে। তো বাংলা নিয়ে আমার খুব একটা ভুগতে হয়নি, প্রচলিত বইগুলোই ফলো করার চেষ্টা করেছি। আর আমার মা বেসিক্যালি বাংলা টিচার, তো স্কুল লাইফে 9-10-এ দেখা গেছে যে মানে বাংলা একদম ভাজা ভাজা অবস্থা, সমাস কারক প্রত্যয় পড়তে পড়তে। তো ওই বেসিকটা আসলে কাজে দিয়েছে বাংলার ক্ষেত্রে খুব একটা। বাংলা সাহিত্যটা অবশ্যই পড়তে হয়েছে অনেক পরিশ্রম করে, কিন্তু ব্যাকরণে আমি একটু আপার হ্যান্ড পাইছি এই কারণে। আচ্ছা, ধন্যবাদ। আর ভাইবার দিনের অভিজ্ঞতাটা একটু শুনতে চাই। ভাইবা, যেহেতু তুমি সিভিল ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড থেকে আসছো, তাহলে তোমাকে কি ধরনের কোশ্চেন করা হয়েছে এবং তুমি কিভাবে হ্যান্ডেল করেছো ভাইবা বোর্ড? ভাইবার ক্ষেত্রে আমি তাহলে একটু আগে থেকেই বলি, আমাদের ভাইবার ডেট তো অনেকদিন পরেই দিল, রিটেনের রেজাল্ট হইলো অনেকদিন পরে, সেই নভেম্বরে রিটেন দিছি এবং ভাইবা ডেট দিল জুলাই ভাইবা হবে। তো আবার একই হুট করে দিল যে জুলাইয়ের 2 তারিখে মনে হয় রেজাল্ট পাবলিশ হইলো, আমার হচ্ছে 15 তারিখে হচ্ছে ভাইবার ডেট। তো তখন আবারও কিং কর্তব্য বিমূঢ়, যে কি করব, রিটেনে যে উতরাবো এটাই তো মানে আমি প্রত্যাশা করি নাই, যে আরে রিটেন দিছি আমার মতো করে, মনে হয় চান্স পাবো না। কিন্তু রোল দেখলাম যাচ্ছে ভাইবার জন্য মনোনীত, কিন্তু আমি কি করবো, ভাইভাতে কি জাস্ট এমনি উপস্থিত হয়ে যাব, নাকি একটু প্রিপারেশন নিব, না কি করব? তো আবারও সেই মাহিন ভাইকেই প্রথমেই নক, যে ভাই কি করব এখন বলেন। তো ভাই হচ্ছে একটা ব্যাংক ভাইবার একটা বইয়ের নাম বলছিল, রুটস পাবলিকেশনস এর মনে হয়। তো বললো যে এটা একটু গো থ্রু করতে থাক। হ্যাঁ, ক্র্যাক ব্যাংক ভাইবা, ক্র্যাক ব্যাংক ভাইবার ও কথা বলছিলাম। ক্র্যাক, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বইয়ের নামটা আমি ভুলে গেছিলাম আর কি, ক্র্যাক যেটা। তো ওইটা হচ্ছে ফলো, মানে এটা গো থ্রু করতে থাক, বাকিটা আমরা গাইডলাইন দিব ভিক্টরস থেকে, এরকম একটা। তো শুরুতে হচ্ছে ওই বইটা হচ্ছে একটু গো থ্রু করতেছিলাম, দেন ভিক্টরস থেকে মক ভাইবা নেওয়া হয়েছে। তো মক ভাইবাটা আসলে খুব মানে দরকার ছিল আর কি, একদম রিয়েল একটা ভাইবার ফ্লেভার পাওয়ার জন্য। ওখানে সিনিয়ররা ছিল এবং ওইখানে ভাইবা বোর্ডে ঢোকার শুরু থেকে শেষ পর্যন্ত আর কি এটিকেট কেমন হওয়া উচিত, মুখটা একটু হাসি হাসি রাখা উচিত, এরকম একদম ডিটেইলিং থেকে ধরে
সব গাইডলাইন ওই মক ভাইভাতে পাইছি। পাওয়ার পরে 15 তারিখ হচ্ছে আমার ছিল। হ্যাঁ জেস্টার পোস্টার ঠিক করে বসা। হ্যাঁ জেস্টার পোস্টার একদম শুরু থেকেই শুরু হয়েছে যে একদম হেঁটে আসবা, হেঁটে এসে তারপর হচ্ছে বসবা, মানে একদম শুরু থেকে শেষ পর্যন্ত গাইডলাইন হচ্ছে ওইখানে পাইছি। পাওয়ার পরে হচ্ছে এবার ভাইবার জন্য রেডি, যে 15 তারিখে ভাইবা। তো বাংলাদেশ ব্যাংকে ঢোকার সময় তো একটা প্যালপিটেশন শুরু হয়ে গেছে যে অ্যাট লাস্ট ভাইবা পর্যন্ত চলে আসছি। রিটার্ন পর্যন্ত এক্সপেক্টই করিনি নাম আসবে, কিন্তু ভাইবা পর্যন্ত নাম চলে আসছে। এখন যদি বাদ করি এর চেয়ে কষ্টের তো আর কিছু নাই। প্রথমবারেই সৃষ্টিকর্তা টিকায় দিছে, তো এখন ভাইবাতে তো সামহাও একটা টিকে থাকার চেষ্টা করতে হবে। তো ভাইবা বোর্ডে আমার রোল নাম্বার ছিল হচ্ছে, মানে সিরিয়ালটা 2 বা 3 এর দিকে ছিল। প্রথম 3 জনই প্রথমে ঢোকার পরে তো ডকুমেন্টস গুলো চেক করে, এবং আমার রিটার্ন খাতা আমার সামনে রেখেই হচ্ছে হাতের লেখাটা মিলাইলো, সবকিছু হয়েছে ওখানে চেকিং। এরপরে হচ্ছে ডেপুটি গভর্নর স্যারের রুমে নিয়ে গেল 3 জন করে, এবং প্রথম জন দিয়ে বের হইলো। 10 থেকে 12 মিনিট রাখছিল প্রথম জনকে। এরপর হচ্ছে আমার পালা। তো দুরু দুরু বুকে প্রবেশ করলাম, গিয়ে চারজন বা 5 জন স্যার ছিলেন টোটাল। তো শুরুতেই স্বাভাবিক আমি প্রিপারেশন নিয়ে গেছি যে শুরুতে প্রশ্নই করবে হচ্ছে যে বুয়েট থেকে আপনি বাংলাদেশ ব্যাংকে কেন, এই রিলেটেড প্রশ্ন শুরুতে আসবে, এবং আমি ওইটাকে ডাইভার্ট করে আমার পছন্দের একটা দিকে নিয়ে যাব, যে আমার স্ট্রং জোনের প্রশ্নগুলো যাতে পাওয়া যায়। কিন্তু সারপ্রাইজিংলি স্যাররা ওইদিকে একদমই যান নাই। মানে আমি বুয়েট থেকে পাশ করে কেন বাংলাদেশ ব্যাংকে, বা সিভিল থেকে বাংলাদেশ ব্যাংকে আমার কি রোল, এই রিলেটেড প্রশ্ন কিন্তু বেশি হওয়া উচিত সাবজেক্ট। মানে আমি প্রায় এই প্রশ্নটা আগে দেখে গেছি যে আপনি কৃষিতে পড়ছেন, তাহলে এইটা আপনি কিভাবে কাজে লাগাবেন, ফিশারিজে পড়ছেন কিভাবে কাজে লাগাবেন, কিন্তু আমাকে ওই প্রশ্ন করেই নাই। শুরুতেই চলে গেছে একদম বেসিক ইকোনমিক্স, অর্থনীতি, ইনফ্লেশন বাড়তেছে বা কমতেছে কেন, এই রিলেটেড আমরা কি পদক্ষেপ নিতে পারি। একদম কোর ইকোনমিক্স আর কি ঢুকে গেছিল। তো এটা আমি একটু সারপ্রাইজ হয়েছি, কিন্তু চেষ্টা করছি নার্ভটা ধরে রাখতে, একটু হাসি হাসি মুখ রেখে যতটুকু সামাল দেওয়া যায়। একদম যদি আমি ভেঙে পড়ি তাহলে তো স্যারদের কাছে আসলে ইমেজটা ভালো থাকবে না। তো আসলে ওই শুরুর ধাক্কাটা একটু মেনটেন করার চেষ্টা করছি আমার নলেজ দিয়ে, যতটুকু মানে বুঝায় বলা যায়। এবং স্যাররাও একের পর এক প্রশ্ন করতে থাকছে। তো আমি বলবো যে ওভারঅল ভাইভ এক্সপিরিয়েন্স আমি দিয়ে বের হওয়ার সময় খুব একটা আশাবাদী ছিলাম না। কারণ স্যারদের বডি ল্যাঙ্গুয়েজ বা মুভমেন্ট দেখে মনে হচ্ছিল যে স্যাররাও খুব একটা হয়তো, মানে আমার ভাইবা নিয়ে স্যাররাও হয়তো খুব একটা খুশি না। আমি আমার মতো চেষ্টা করছি। স্যাররাও স্যারদের মতো করে প্রশ্ন করে করে ভিতর থেকে বের করতে চাচ্ছিলেন যে আসলে আমি অ্যাকচুয়ালি বুঝে বলতেছি ব্যাপারটা, নাকি মুখস্থ মন গড়া কথা বলে চালাই দিচ্ছি। আর আমার ভাইবার আরেকটা ইম্পর্টেন্ট দিক ছিল, সরাসরি ডেটা ভিত্তিক প্রশ্ন কম ছিল, যে এটা রেট কত বা এটার সংখ্যা ভিত্তিক প্রশ্নের চেয়ে বেশি ছিল জাজমেন্টাল প্রশ্ন। তুমি কি মনে করো, আপনি কি মনে করেন, এটা কিভাবে করলে বাড়বে, কিভাবে করলে এটা ভালোর দিকে আসবে। এই টাইপের প্রশ্ন হওয়াতে আমি আরো বুঝতেছিলাম না যে আমার প্রশ্নের উত্তরটা কি স্যাররা নিল নাকি নিল না, উত্তরটা কি সঠিক হলো কি হলো না। তো এটা বুঝতে পারাটা আরেকটু টাফ হয়ে যাচ্ছিল এর জন্য। তো আমি আমার মতো চেষ্টা করছি এই রিটেন প্রিলির জার্নির নলেজ গুলাকে আমার মতো করে সাজিয়ে গুছিয়ে স্যারদের সামনে সামনে প্রেজেন্ট করার আর কি। এই তো আমার ভাইবাও প্রায় 15 মিনিটের মতো স্থায়ী হয়েছে, সব ব্যাপারেই স্যাররা আলোচনা করে লাস্টে জিজ্ঞাসা করলো ম্যাথ কয়টা হয়েছে। তা আমাদের একটা ম্যাথে কনফিউশন ছিল রেজাল্ট নিয়ে। তো ওইটাই বলছি যে 4টা হয়েছে, আর একটা ম্যাথে হচ্ছে কনফিউশন আছে সঠিক রেজাল্ট কোনটা হবে এটা নিয়ে। এই তো এরপর স্যাররা ছেড়ে দিছে, ঠিক আছে আপনি আসেন এখন। আচ্ছা, তার খুব অল্প কিছুদিন পরেই হয়তো ভাইবার রেজাল্ট বা চূড়ান্ত রেজাল্ট দেওয়া হয়েছে। চূড়ান্ত রেজাল্টের পরে অনুভূতিটা কেমন ছিল সেটা জানতে চাই। চূড়ান্ত রেজাল্ট যখন দেয় আমি তখন অফিসে, মানে এর মধ্যে আমি আরেক জায়গায় জয়েন করে ফেলি প্রাইভেটে, আমি তখন অফিসে। তো আমি চাকরি রিলেটেড অনেকগুলো ছোট ছোট গ্রুপে, আবার মানে সাব গ্রুপ ভাগ হয়ে গেছে। ভার্সিটির 3-4 জন ফ্রেন্ড মিলে একটা মেসেঞ্জার গ্রুপে অ্যাড, কলেজের কিছু ফ্রেন্ড মিলে একটা মেসেঞ্জার গ্রুপে অ্যাড, এরকম হয়ে গেছিল। তো ওইরকম একটা গ্রুপেই এক ফ্রেন্ড শেয়ার দিল আর কি, এবং সবাই জানে যে আমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে আমি ভাইভাতে অ্যাটেন্ড করছি। তো রেজাল্ট দিছে বাংলাদেশ ব্যাংকের এডির, সো ওর রোল থাকতে পারে, এই চিন্তা করে পর পর 2-3টা গ্রুপে দেখি যে একসাথে মেসেজ আসতেছে। তো ঢোকার পরে দেখলাম যে বাংলাদেশ ব্যাংকের লোগোটা দেখা যাচ্ছে ছবির উপরে, তখনই বুঝছি যে হয়তো বা রেজাল্ট পাবলিশ হয়েছে, এটাই সবাই শেয়ার করতেছে। এবং অ্যাজ ইউজুয়াল আমার রোল আমি শেষের থেকে খোঁজা শুরু করছি, যে কোনো মতে 100 জনের মধ্যে নামটা আসলেই তো হইলো, আসলেই বেঁচে যাই, 100তম হইলেও কোনো সমস্যা নেই।
শেষে থেকে খোঁজা শুরু করছি, অর্ধেক পর্যন্ত চলে আসছি, রোল তো নাই। তো তখন আসলে আশা ছেড়ে দিছি পুরাটাই, যে অর্ধেক পর্যন্ত চলে আসছি নাই, সো আপার 50 তে থাকার চান্স তো খুবই কম। তো এরপর আশা একদম ছেড়ে দিছি। এরপরও মানে ফোন অফ করার আগে উপরের কয়েকটা রোলে তো অটোমেটিক চোখ চলেই যায়, শুরু দিয়ে কয়েকটা রোল। তো তখন আর কি দেখলাম যে 3 নাম্বার রোলটা তো আমার রোলের মতো মনে হচ্ছে, কাছাকাছি হয়তো বা কারো, কিন্তু পরে 6টা ডিজিট মিলানোর পরে দেখি ওইটা আমার রোল। তো তখন আসলে খুবই খুবই ভালো লাগছে। মানে এটাই বলতে গেলে আসলে আমার পাশ করার পরে এই সার্কুলারটাই পাইছি। এই সার্কুলারটাকে নিয়ে আসলে সামনে এগিয়ে যাওয়া। মাঝখানে বিসিএস প্রিলিমিনারি একটা পরীক্ষা অ্যাটেন্ড করছি। কিন্তু তখন আসলে নানাবিধ কারণে ফোকাস ছিলাম না ওইরকম আ বিসিএস এর প্রতি বা সরকারি চাকরির প্রতি। বাংলাদেশ ব্যাংকের চাকরিটাকেই আসলে শুরু থেকে পার্সিউ করছি ড্রিমটা, যে বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক এই পোস্টটা কেন জানি মানে টানতো আরকি খুব বেশি। পাশ করার আগে থেকেই 4th ইয়ারে থাকতেই। যে বিসিএস অবশ্যই একটা আলাদা উচ্চতায় আছে, কিন্তু বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক এইটা আগে ক্র্যাক করতে চাই, যেহেতু এটা সার্কুলার গুলো রেগুলার ইন্টারভেলে আসে এবং তাড়াতাড়ি নিয়োগ হয়। তো এটা ক্র্যাক করে এরপরে আমি পরের জার্নি গুলাতে যেতে চাই। তো এই আর কি। তো ওই শুরু থেকে যেহেতু একটা ড্রিমও ছিল, এইটাকেই শুরুতে ক্র্যাক করতে চাই, এবং রেজাল্টে দেখলাম যে প্রথমবারই হইছে। সৃষ্টিকর্তার অশেষ কৃপা এবং আমার সহধর্মিণী ফ্যামিলি সবার অনেক অনেক সাপোর্ট, ফ্রেন্ডস ছিল, সবাই আসলে এই জার্নিটাতে আসলে একটা আমি বলবো একটা কিউমুলেটিভ সাপোর্ট আসলে। মানে ফ্রেন্ডরাও যখন যেখানে যা ডাটা পাচ্ছে ওটা শেয়ার করতো মেসেঞ্জারে, যে এই জিনিসটা পড়তে থাক, এটা আসতে পারে। ভিক্টরস এর এই ফ্যামিলিটা তো ছিলই, সিনিয়র ভাইরা সহ। মানে এই গ্রুপ গুলাতেও কন্টিনিউয়াস শেয়ার হচ্ছে কন্টেন্ট, ওগুলাতে চোখ বুলাইতাম। ফ্যামিলি মেম্বাররা একটা সাপোর্ট হিসেবে কাজ করছে, যে কি অবস্থা, কি আপডেট এখন, আর একটু পর হয়ে যাবে, ভেঙে পড়ার কিছু নাই। তো এই সবকিছু মিলে আসলে আমি বলবো যে একটা ভালো এনভায়রনমেন্ট পাইছি, আমি আমার মতো চেষ্টা করছি। সবকিছু মিলে আসলে ক্লিক হয়ে গেছে প্রথমবারই, এই জন্য অনেক অনেক কৃতজ্ঞতা সৃষ্টিকর্তার প্রতি এবং আমার আশেপাশে সবার প্রতি। আচ্ছা, যাই হোক, এই অনুভূতি আসলে ভাষায় প্রকাশ করার মতো না। লাইফের প্রথম গভর্নমেন্ট জব যখন ক্র্যাক করবেন, লাইক আমার ক্ষেত্রে যখন হয়েছিল বাংলাদেশ ব্যাংকের এই দিতে যখন হচ্ছে আমার হয়েছিল, এইটার অনুভূতির সাথে আমি হয়তো ক্যাডারে আসার পরেও এত মানে আমার ওইটা অভ্যস্ত হয়ে গেছে, কিন্তু এই যে প্রথম যে ইয়াটা হওয়া, এটা আসলে খুবই খুবই লাকি, এবং সীমান্ত খুবই লাকি মানে পাশ করার উইদিন 1 year and 6 months, হ্যাঁ মানে প্রায় 1.5 বছরের ভিতরে সে আলহামদুলিল্লাহ বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট একটা চাকরিতে ঢুকতেছে। এবং সীমান্তর জন্য শুভকামনা, হ্যাঁ, যে ইনশাল্লাহ সামনের দিনগুলো তার সুন্দর হবে, এবং যেহেতু সে বড় একটা সার্ভিস লেন্থ পাবে, তো তার পক্ষে ইনপুট দেওয়ার জায়গাটা অনেক বেশি, এবং সবাই সীমান্তর জন্য আমরা দোয়া করবো যেন হচ্ছে সীমান্ত আলহামদুলিল্লাহ সামনের দিকে এগিয়ে যেতে পারে। এবং সীমান্তর কাছে হচ্ছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে যে অবশ্যই আহ আমার যতটুকু নলেজ বা আমার যতটুকু জানা সেটা আমার পরবর্তী জেনারেশন বা আমার পরবর্তী ছোট ভাই বা এবং সবার সাথে একটু শেয়ার করা। হ্যাঁ, আমাদের বর্তমান যুগটা ইনফরমেশনের যুগ, ইনফরমেশন গ্যাপের কারণেই আসলে আমাদের অনেক সময় অনেক ব্রিলিয়ান্ট অথবা অনেক পরিশ্রমী একটা ছেলে চাকরি পেতে অনেক কষ্ট হয়ে যায়, বা হচ্ছে হয়তো সিস্টেম গুলো বুঝতে বুঝতে তার হচ্ছে অনেকটা সময় চলে যায়, ঠিক আছে? তো এই জন্য হচ্ছে সীমান্তর কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, তুমি অবশ্যই তোমাদের যে ছোট ভাইরা তোমার কাছে সাজেশন চাবে বা বিভিন্ন সময় তোমাকে নক দিবে, তুমি অবশ্যই তাদেরকে হেল্প করবে, পাশাপাশি নিজেকে একজন ভালো অফিসার হিসেবে গড়ে তুলবা। তো সর্বশেষ সীমান্তর কাছে আমাদের একটাই জানতে চাওয়া, সেটা হচ্ছে আমাদের যারা নতুন চাকরি প্রস্তুতি শুরু করছে, অর্থাৎ একদম ফ্রেশ গ্রাজুয়েট, অনেকে মনে করে যে যারা ফ্রেশ গ্রাজুয়েট তাদের পক্ষে চাকরি বাকরি ক্র্যাক করা সম্ভব না, এই জন্য আজকে সীমান্তকে আনা। ম্যাক্সিমাম বাজারে যারা বের হইছে ফ্রেশ গ্রাজুয়েটরা খুব আতঙ্কে থাকে যে ভাই 32 বছর পর্যন্ত সময় দিয়েছে, এরা 7-8 বছর ধরে প্রিপারেশন নিচ্ছে, আমি কিভাবে পারবো? তো সীমান্ত সবার জন্য একটা জলযন্ত্র প্রমাণ। সো আমি সীমান্তর কাছে জানতে চাই, অ্যাজ আ ফ্রেশ গ্রাজুয়েট কি কি করণীয়, কি কি বর্জনীয় চাকরি পেতে হলে? যদি করণীয়র কথা প্রথমে বলতে চাই, সাবজেক্ট ওয়াইজ একটা নিজস্ব গাইডলাইন ফিক্স করা দরকার আমার যেটা মনে হয়। এক একজন তো এক এক বিষয় থেকে পাশ করতেছি, তো ব্যাকগ্রাউন্ড এক একজনের এক এক রকম। তো আমার যেমন ছিল যে আমি ম্যাথে একটু স্ট্রং, সো ম্যাথটাকে আমি আমার মতো করে আগে গুছাই ফেলছি, যে ম্যাথে কিছু মিস দেওয়া যাবে না। আমি বাংলা ব্যাকরণের দিকে স্ট্রং, সো ব্যাকরণটাকে আমি গুছাই ফেলবো। তো আমার স্ট্র্যাটেজি ছিল বা সাজেশন থাকবে সবার প্রতি, যেই বিষয়গুলোতে আমি স্ট্রং সেই বিষয়গুলোতে আগেই হচ্ছে ওগুলো গুছায় ফেলা প্রপারলি। কারণ যেগুলোতে আমি উইক, সেই উইকনেসে আমি যদি ঢুকি একবার, এটা আমি আসলে কতটুকু আয়ত্ত করতে পারবো, পরীক্ষার তো একটা টাইম লাইন আছে যে আগামী 6 মাসের মধ্যে পরীক্ষাটা হবে। তো সেই 6 মাসের মধ্যে আমি আসলে ওটা কতটুকু কাভার করতে পারবো আমি তো জানি না। তো যেটা কিনা আমি যে সাবজেক্ট গুলোতে আমি স্ট্রং সেগুলো পুরোটা আমি আগেই কাভার করে ফেলবো অ্যাজ পার সিলেবাস।
তাহলে আমি একটা ম্যাপিং করতে পারবো যে আচ্ছা এখানে 15 নম্বরের মধ্যে 12-13 আমার আসতেছে মডেল টেস্ট গুলো দিয়ে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ করে। তো আমি একটা ম্যাপিং করতে পারবো যে প্রিলিমিনারি কাট মার্কস নরমালি এই রেঞ্জে থাকে, সো আর কত মার্কস আমার দরকার। ওই হিসেবে আমি হচ্ছে যে ক্রমাগত কঠিন যে সাবজেক্ট গুলো হবে সেই সাবজেক্ট গুলোর জন্য আমি ওইভাবে টাইম অ্যালটমেন্ট করে আমি আমার ক্ষেত্রে এরকম ভাবে প্রিপারেশন নিয়েছি। ম্যাথ, বাংলা এবং জিকে ছোটবেলা থেকে আসলে সাধারণ জ্ঞানের প্রতি আমার একটা আলাদা আগ্রহ ছিল, তো ওই রিলেটেড আমি একটা আপার হ্যান্ডও পাইছি। তো আমার দিকে ছিল ম্যাথ, বাংলা, জিকে, এই তিনটাকে গুরুত্ব দিয়ে আগে আগে শেষ করে ফেলা। এরপর ইংরেজি, আইসিটি এবং আরো যে ছোটখাটো সাবজেক্ট ওগুলোর দিকে হচ্ছে ফোকাস দাও। ইংলিশে আমি একটু উইক ছিলাম, ছোটবেলায় তো আসলে ওই যে অ্যাডভান্সড মডেল টেস্ট সলভ করেই এসএসসি এইচএসসি পার হয়ে গেছে। তো ভিক্টরস এর ইংলিশ ক্লাসগুলো আমি অনেক বেশি দেখতাম, কারণ গ্রামারের একদম ভিতরে যে রুলস গুলা বা যেখান থেকে প্রশ্ন আসে ওগুলা বেসিক আমার একদমই ক্লিয়ার ছিল না, ওইখানে আমার অনেক টাইম দিতে হয়েছে। আমি আগে বাংলা, ম্যাথ এগুলো ক্লিয়ার করে রাখাতে এরপর ইংরেজি, লিটারেচার, গ্রামার এবং আইসিটি এবং অন্যান্য সাবজেক্ট গুলোতে বেশি টাইম দিতে পারছি। এটা একটা করণীয়। আরেকটা করণীয় হচ্ছে যে কনফিডেন্স না হারানো, যে চাকরি প্রার্থীর সংখ্যা থেকে আসলে ভয় লাগে মনে, যে 1.5 লাখ অ্যাপ্লাই করছে, মাত্র 100টা পোস্ট, এর মধ্যে আসলে কিভাবে কি সম্ভব, 1.5 লাখের মধ্যে আমি একজন, কিন্তু সংখ্যাটা আসলে 1.5 লাখ থেকে অনেক কম। আমার কাছে, আমার যে পার্সোনাল অপিনিয়ন, যে 1.5 লাখ হয়তো অ্যাপ্লাই করতেছে কিন্তু এর মধ্যে ম্যাক্সিমাম অ্যাপ্লিকেন্ট হচ্ছে নামে মাত্র, যে আচ্ছা একটা সার্কুলার হয়েছে আমি অ্যাপ্লাই করে রাখি। সংখ্যাটা, প্রকৃত প্রতিযোগীর সংখ্যা আসলে অনেক অনেক কম এর চেয়ে। এত ঘাবড়ানোর কিছু নাই, রেশিওটা আসলে অনেক কম। এর মধ্যে আপনি একটা ভালো ফাইট দিতে পারলেই কিন্তু প্রিলিমিনারিতে আপনার রোলটা চলে আসবে, এবং প্রিলিমিনারিতে একবার রোল চলে আসলে বারবারই কিন্তু আপনি প্রিলিতে উতরানোর মতো যোগ্যতা আপনি রাখেন, এই বিশ্বাসটা আপনার ভিতরে আসবে একবার প্রিলি টিকা মানে। এরপরে আপনি রিটেন প্রিপারেশনটা তোড়ে জোরে শুরু করতে পারেন, এবং রিটেনে ওভারঅল কোয়ালিটি অফ দ্য কন্টেন্ট খুব বেশি গুরুত্বপূর্ণ। মানে আমি শুধু মুখস্থ ভিত্তিক কিছু তথ্য উপস্থাপন করলাম বা কিছু কোটেশন তুলে দিলাম হয়ে গেল এরকম না, ওভারঅল মানে কোয়ালিটিটা যাতে ঠিক থাকে এই ব্যাপারে আমি মনোযোগ দিতে বলবো। আর বর্জনীয় ব্যাপার হচ্ছে যে সবকিছু পড়তে গেলে আমার মনে হয় ট্র্যাকলেস হয়ে পড়ার একটা চান্স আছে, শুরুতেই টেন্ডেন্সিটা থাকে। যারা মাত্র পাশ করে বের হয়, আমার মধ্যে ছিল যে আমি সব পড়বো, একটা বইয়ের প্রত্যেক পেজে আমি পড়বো, তাহলে তো আমাকে কেউ বিট করতে পারবে না, আমার প্রিপারেশন একদম হাই স্ট্যান্ডার্ডে চলে যাবে। কিন্তু এটা আসলে সম্ভব না, এত এত সাবজেক্ট এবং প্রত্যেকটা বইয়ের লেন্থ অনেক বড়। তো তখনই হচ্ছে সিনিয়রদের হেল্প নিয়ে বা মেন্টরদের হেল্প নিয়ে একটু কনসাইজ করে সিলেবাসটাকে তারপর হচ্ছে শুরু করা উচিত, তাহলে মাথায় থাকবে জিনিসগুলা এবং একটা দীর্ঘ সময় আপনি চেষ্টা চালিয়ে যেতে পারবেন যাতে পরীক্ষা একটা বেটার আউটপুট আসে। ধন্যবাদ সীমান্তকে, অনেক ইম্পর্টেন্ট কিছু জিনিসগুলো বুঝিয়ে দিল, এবং আপনার জন্য গাইডেন্সটা খুবই জরুরি যদি আপনি ফ্রেশ গ্রাজুয়েট হন, কারণ আপনার থেকে যারা অনেক বেশি এগিয়ে আছে, অনেক বছর ধরে প্রিপারেশন নিচ্ছে, তাদেরকে বিট করতে হলে আপনার অবভিয়াসলি এক্সিলারেট করতে হবে। হ্যাঁ, তারা যেই বেগেই থাক তাদেরকে যদি আপনারা ক্রস করতে চান, অবভিয়াসলি আপনাদের এক্সিলারেট করা লাগবে, এবং এই জন্য গাইডেন্সটা প্রচুর জরুরি বলে আমার ব্যক্তিগত বিশ্বাস। হ্যাঁ, তো সীমান্ত ওই জায়গাটা আলহামদুলিল্লাহ ভালো একটা সাপোর্ট পেয়েছে, পাশাপাশি হচ্ছে তার কিছু স্ট্রং জোন ছিল সেটাকে সে ক্যাপিটালাইজ করছে, এবং আমাদের অনেকেই আছে শুরুর দিন থেকে জিকে পড়া শুরু করে একদম পরীক্ষায় ঢোকার আগ পর্যন্ত খালি জিকেই পড়ে, আর অন্য কিছুতে সে জোর দিচ্ছে না, তাই না? তো এই কারণে হচ্ছে আমার এই সিস্টেম গুলো কিছু মানে না বোঝার কারণে, বা বাংলার আমার এই চ্যাপ্টার থেকে কোশ্চেন আসতেছে, বা গ্রামার এই টপিক গুলো পড়লেই হয়ে যাচ্ছে। হ্যাঁ, গ্রামারের বাইরেও আমার বেশিরভাগ কোশ্চেন হচ্ছে বিরোচন পার্ট, মানে বিপরীত শব্দ, সমার্থক শব্দ, এখানে একটা ভালো প্রশ্ন এসে থাকে। এই জিনিসগুলো যদি না বুঝতে পারেন তাহলে আপনার পক্ষে অনেক পরিশ্রম করেও কাঙ্ক্ষিত ফলাফলটা আনা বেশ কষ্ট হয়ে যাবে। ঠিক আছে, তো সীমান্তকে ধন্যবাদ, আবারও ধন্যবাদ আমাদেরকে তার মূল্যবান সময় দেওয়ার জন্য, এবং সীমান্তকে আমরা শেষ কিছু কথা বলে আমরা আজকে সেশনটা শেষ করে দেব। সীমান্ত, যদি হচ্ছে শেষ কিছু কথা বলতে চাও। শেষ কিছু কথা বলতে আসলে সবাই আমার জন্য আশীর্বাদ করবেন, যাতে আমি অল্প বয়সে যে সুযোগটা পেয়েছি আমি যাতে সার্ভিসটা প্রপারলি কন্টিনিউ করতে পারি, দেশের জন্য ভালো কিছু করতে পারি, এবং পরবর্তী জার্নি গুলাতেও যাতে ভালো কিছু করতে পারি। এবং চাকরি প্রত্যাশী বাকি সবার জন্য আমার একই পরামর্শ থাকবে যে কখনো আসলে হাল ছাড়া যাবে না, এবং একটা কথা আমি বলবো, প্রিপারেশনটাকে যতটুকু পারা যায় কনসাইজ করে অ্যাক্সিলারেট করতে হবে। সবকিছু পড়ে আগাইতে গেলে অনেক বেশি টাইমের দরকার, সেটা 4, 5, 6 বছরও এনাফ নাও হইতে পারে। সো প্রিপারেশনটা কনসাইজ করেন, সিনিয়রদের পরামর্শ নেন, এবং কনসাইজ করে প্রপারলি নোট করে নিজস্ব একটা গাইডলাইন ফলো করে আগানোর চেষ্টা করুন, এবং টাইমলাইনটাকে মাথায় রাখবেন।
পরীক্ষা কবে হবে সেই সময়ের মধ্যে আপনার শেষ করতে হবে, এবং পরীক্ষার হলেও একটা নির্দিষ্ট সময় আছে, ওই সময়ের মধ্যেই সবগুলো আইটেম আপনার টাচ করতে হবে, সবগুলো প্রশ্নের উত্তর করার চেষ্টা করতে হবে। এই থ্যাংক ইউ সীমান্ত। তো আমার খুব পছন্দের একটা ছোট ভাই এবং আমার খুব পছন্দের একটা ব্যাচ, একদম আমাদের প্রথম ব্যাংক ব্যাচ, আর যেটা দিয়ে আসলে আমাদের পথ চলা। আলহামদুলিল্লাহ সেই ব্যাংক ব্যাচের আলহামদুলিল্লাহ সবাই ভালো করতেছে, তবে সবার থেকে সবচেয়ে বেশি ভালো করছে সীমান্ত। এই জন্য হচ্ছে আমি ব্যক্তিগতভাবে বেশ খুশি। তো সীমান্তর জন্য শুভকামনা। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। থ্যাংক ইউ ভাই। আমাদের ব্যাংক জব কোর্স 2025-এ ভর্তি চলছে। আর্লি বার্ড অফারে প্রথম 200 জনের জন্য থাকছে 25% ডিসকাউন্ট। ভর্তি হতে টেলিগ্রাম অথবা আমাদের ফেসবুক পেজে যোগাযোগ করুন।